আজ জাতীয় পেশাগত নিরাপত্তা ও সেফটি দিবস। আর এই দিবস উপলক্ষে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমিনুর রশিদ চৌধুরী রিপন, নির্বাহী পরিচালক ওশি ফাউন্ডেশন। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রেক্ষাপট এবং গুরুত্ব সম্পর্কে শুরুতেই জানতে চাই। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমরা সবাই জানি যে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা একটা মৌলিক, শ্রমিকদের একটা মৌলিক অধিকার কর্মস্থলে। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওর একটা পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি বছর সারা বিশ্বে 2.3 মিলিয়ন ওয়ার্কার তারা বিভিন্ন ধরনের কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় এবং অসংখ্য শ্রমিক তারা পেশাগত রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে বিভিন্ন ধরনের মৃত্যুর মুখে পতিত হয়। তো এই পরিপ্রেক্ষিতে 2003 সালে আইএলও 28 এপ্রিলকে বিশ্ব পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করে এবং সেখান থেকে এটার জার্নিটা শুরু গ্লোবাল পার্সপেক্টিভে। কিন্তু আমাদের দেশে 2013 সালে যখন রানা প্লাজা ট্র্যাজেডি হয় 2013 সালে 24 এবং প্রায় 1000 প্লাস ওয়ার্কার মারা যায় এবং প্রায় 2000-এর বেশি আহত হয়, তখন সরকার জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা একটা পলিসি তৈরি করে এবং সেই পলিসিতে 28 এপ্রিলকে তারা সরকার জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করে এবং সেখান থেকেই জাতীয়ভাবে এটার অফিসিয়ালি পালন করে আসা হচ্ছে। এবং এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশব্যাপী সেফটি কালচারকে প্রমোট করা এবং সচেতনতা বৃদ্ধি করা এবং কর্মস্থলে যেই মালিক শ্রমিকের সমন্বিত উদ্যোগে দুর্ঘটনার পরিমাণকে হ্রাস করা এবং নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলার প্রচেষ্টা চালানো, তার জন্য প্রচার এবং ক্যাম্পেইন করা, এটাই এই দিবসের সার্বিক উদ্দেশ্য। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের কর্মক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেখানে কতটুকু আসলে তারা নিরাপদ? তো আমরা যেই সাম্প্রতিক সময়ের যে দুর্ঘটনা পরিস্থিতি দেখি, আপনাকে একটা পরিসংখ্যান আমি দিতে পারি, যেটা বাংলাদেশ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ফাউন্ডেশনের যে বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন 2025-এ প্রকাশিত হয়। তাতে দেখা যায় যে গত বছরে প্রায় 1125 জন শ্রমিক তারা কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় বিভিন্ন সেক্টরে নিহত হয়, প্রায় 1500-র মতো ক্রিটিক্যালি ইনজুর্ড হয়। এটা একটা সিম্পল সার্ভে রিপোর্ট, কিন্তু বাস্তবে চিত্রটা একটু অনেক বেশি প্রকট। তো এটা থেকে বোঝা যায় যে আমাদের দেশের যেই কর্মস্থলগুলো এখনও নিরাপদ হওয়ার মতো জায়গায় যায়নি। যদিও রানা প্লাজা ট্র্যাজেডির পরে গার্মেন্টস সেক্টরে একটা বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে, হেলথ অ্যান্ড সেফটির একটা ইমপ্রুভমেন্টের ইনিশিয়েটিভ হয়েছে, ফায়ার সেফটি সহ স্ট্রাকচারাল সেফটি, কিন্তু সার্বিকভাবে অন্যান্য সেক্টরগুলো, ইনফর্মাল সেক্টরের শ্রমিকদের, স্মল মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজ এবং শিপ ব্রেকিং, জাহাজ ভাঙা শিল্প সহ কনস্ট্রাকশন, পরিবহন সেক্টর, এগুলোতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, কর্মস্থলের শ্রমিকরা আহত এবং নিহত হচ্ছে। সুতরাং আমাদের সার্বিকভাবে দেশে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা পরিস্থিতি সেইভাবে আসলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি এখনো। আচ্ছা, সম্প্রতি জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম আইন সংশোধনী পাশ হয়েছে, তো এই সংশোধনী পাশ আসলে কি কি ধরনের পরিবর্তন এসেছে? তো এইবারের যে সংশোধনী শ্রম আইনে এসছে সেটার ভিতর অনেকগুলো মৌলিক পরিবর্তন এসছে। সেটা হচ্ছে গিয়ে শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন করার যে অধিকারের বিষয়টি, আগে যেরকম একটু থ্রেশহোল্ডটা অনেক বেশি ছিল, সেটাকে কমিয়ে আনা হয়েছে। এখন 20 জন কোনো কারখানা বা প্রতিষ্ঠানে 20 জন শ্রমিক চায়, তাহলে তারা সংগঠিত হলে তারা একটা ইউনিয়ন করতে পারবে এবং নিবন্ধিত হয়ে তারা দর কষাকষির অধিকার পাবে এবং তারা সংগঠিত হওয়ার জন্য অধিকার পাবে, ইউনিয়নাইজড তারা শ্রমিকদের রিপ্রেজেন্ট করতে পারবে। তো এই জায়গাটা একটা বড় পরিবর্তন এসেছে। এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে যেটা হচ্ছে যে পেশাগত যে রোগগুলো যেগুলো হয় কর্মস্থলে কাজ করতে গিয়ে, সেটার যে সংখ্যা এবং যেই ব্যাপ্তি, সেটাকে আরও প্রসারিত করা হয়েছে। বা এখন আপনার বিভিন্ন ধরনের, ফর এক্সাম্পল, কর্মস্থলে যদি কোনো শ্রমিক বা কোনো কর্মচারী বা কেউ যদি হিটের কারণে যদি স্ট্রোক করে বা পেশাগতভাবে দুর্ঘটনার শিকার হয়, তাহলে এটাকে কম্পেনসেশন, ক্ষতিপূরণযোগ্য একটা রোগ হিসেবে এবং এটাকে স্বীকৃতি দেওয়া হিট স্ট্রেসকে। একইভাবে কেমিক্যাল সেফটি সহ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেশাগত রোগগুলোকে আরও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শ্রমিকদের যেই স্বাস্থ্য নিরাপত্তার অধিকারটাকে আরও জোরালোভাবে অ্যাড্রেস করার জন্য গত বছর কিন্তু সরকার
দুইটা মৌলিক কনভেনশন, আইএলও কনভেনশন 155 এবং 187, যেটা স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত, সেটাকে র্যাটিফাই করেছে। ফলে সরকারের বাধ্যবাধকতা হয়েছে এবং এমপ্লয়ার্সদের একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়েছে এটাকে অ্যাড্রেস করা। আচ্ছা, এক্ষেত্রে কর্মক্ষেত্র নিরাপত্তা, শ্রমিক অধিকার সংক্রান্ত বিষয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ কিভাবে অবদান রাখছে? আমাদের দেশে স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত কিন্তু একটা ন্যাশনাল সেফটি কাউন্সিল রয়েছে এবং এই সেফটি কাউন্সিলটা আপনার হেডেড বাই লেবার মিনিস্টার এবং এটা একটা ট্রাইপার্টাইট ত্রিপক্ষীয় নেচার এবং সেখানে গভর্নমেন্টের প্রতিনিধি আছে, মালিকদের প্রতিনিধি আছে এবং শ্রমিকদের প্রতিনিধি আছে। তো এই হেলথ অ্যান্ড সেফটি যে ন্যাশনাল হেলথ অ্যান্ড সেফটি কাউন্সিল, এটার ত্রিপক্ষীয় যে কাঠামো, সেটার ভিতরে পলিসি, যে ন্যাশনাল পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা পলিসি যেটা, সেটাকে ইমপ্লিমেন্টেশনটা ঠিকমতো হচ্ছে কিনা এটা ওভারসি করা হয়, বা লেবার লয়ের ভিতর যে সমস্ত হেলথ অ্যান্ড সেফটি প্রভিশনসগুলো রয়েছে সেগুলো ঠিকমতো ইনফোর্স করা হচ্ছে কিনা, বা ফিল্ড লেভেলের যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সেক্টরাল পলিসি সহ যে সমস্ত ইস্যুগুলো রয়েছে স্বাস্থ্য নিরাপত্তা, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় এবং আলোচনা করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ন্যাশনাল সেফটি কাউন্সিলটা এখনও সেভাবে শক্তিশালী পর্যায়ে পৌঁছে নেই, এটাকে আরও স্ট্রেংথেন করা দরকার রয়েছে এবং এটা হেলথ অ্যান্ড সেফটি কাউন্সিল স্ট্রেংথেন হলে তারা পলিসি ডিরেকশন এবং সেক্টরাল পর্যায়ে যে সমস্ত দুর্ঘটনাগুলো রয়েছে এবং যে সমস্ত ডিজিজগুলো সহ যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি পলিসি ডাইরেকশন দিতে পারবে, ওভারসি করতে, মনিটরিং করতে পারবে, সেই সুযোগটা তৈরি হবে। আচ্ছা, নিরাপত্তা তো আমাদের সব সেক্টরেই দরকার এবং প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার ধরনটা কিন্তু আলাদা আলাদা। কারো খাদ্যের নিরাপত্তা দরকার, কারো বাসস্থান নিরাপত্তা দরকার, কারো নিজের সেফটির সিকিউরিটির জন্য নিরাপত্তা দরকার। তো সব কিছু মিলিয়ে একজন, যদি আমরা বলি যে স্পেশালি শ্রমিক সেক্টরে বা কর্মজীবীদের জন্য কর্মক্ষেত্রে কোন কোন দিকগুলো আসলে নিরাপত্তার আওতায় জরুরি, অতীব জরুরিভাবে আনা উচিত, বা আমাদের নিজস্ব যারা কর্মক্ষেত্র কর্মরত আছি তাদের নিজেদেরও কিছু নলেজেই কিন্তু রাখা উচিত যে আমার এই জিনিসগুলো থেকে আমার সতর্ক থাকা দরকার। তো কোন কোন বিষয়গুলো আছে আসলে? আমাদের যে শ্রম আইন যেটা রয়েছে, সেই শ্রম আইনে কোনগুলো হেলথ অ্যান্ড সেফটি রাইটস সেগুলো কিন্তু ডিফাইন করা রয়েছে এবং যেহেতু এটা একটা মৌলিক, কর্মস্থলের শ্রমিকদের, কর্মচারীদের মৌলিক অধিকার এবং তার ভিতরে একটা হচ্ছে রাইট টু হ্যাভ এ ট্রেনিং অ্যান্ড ইনফরমেশন, মানে তাদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে, প্রশিক্ষণের অধিকার রয়েছে, তারা যদি দুর্ঘটনায় আহত হয় তাহলে তাদের চিকিৎসা পাওয়ার প্রাপ্তির অধিকার রয়েছে এবং তারা যদি অক্ষম হয় তাহলে ক্ষতিপূরণ লাভের অধিকার রয়েছে এবং সর্বোপরি তাদের রিপ্রেজেন্টেশন করা এবং সোশ্যাল প্রোটেকশন, সামাজিক সুরক্ষা, এই সমস্ত অধিকারগুলো সম্পর্কে খুব ক্লিয়ারলি বলা আছে সেই অধিকারগুলো কী এবং কীভাবে এটা বাস্তবায়ন করতে হবে এবং কারা দায়িত্বপ্রাপ্ত। এই ক্ষেত্রে মালিকের একটা বিরাট ভূমিকা রয়েছে এইগুলোকে ইনফোর্স করা এবং এগুলোকে মান্য করার জন্য যে কমপ্লায়েন্স, যেটাকে আমরা সোশ্যাল কমপ্লায়েন্স বলি বা লেবার কমপ্লায়েন্স বা এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, সেগুলোকে এনশিওর করা মালিকের দায়িত্ব এবং শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে এগুলো ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা সেটা দেখায় এবং তাদের অধিকারগুলো সম্পর্কে তাদের সোচ্চার হওয়া এবং কথা বলা। তাতেই আমার মনে হয় কালেকটিভলি এই সোশ্যাল ডায়ালগ, সামাজিক সংলাপ বা কর্মস্থলে যে কালেকটিভ বার্গেনিং সহ যে সমস্ত মেকানিজমগুলো রয়েছে সেগুলো যদি ফাংশনাল হয় তাহলে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে আসবে, ডিজিজের পরিমাণ অনেক কমে আসবে, একটা নিরাপদ কর্মক্ষেত্রের যে কালচার সেটা ডেভেলপ করবে। এবং নিরাপত্তা সুনিশ্চিত হোক এটাই আমরা চাই, কিন্তু এটা তো অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। এই ক্ষেত্রে অনেক ধরনের বাধা আসে। কি ধরনের বাধাগুলো আসলে ফেস না করতে পারলে ভালো হতো? তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা হচ্ছে যে মালিক সবসময় দেখে যে সেফটিরটাকে একটা খরচের আওতাভুক্ত একটা বিষয় হিসেবে দেখে, কিন্তু এটা যদি তারা এইভাবে যদি ক্যালকুলেট করতো যে সেফটিতে ইনভেস্ট করলে তার প্রোডাক্টিভিটি বাড়বে, শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা যায়, তার দুর্ঘটনা কমে আসবে এবং শ্রমিকরা অনেক উৎপাদনশীল হবে এবং তাদের নিরাপদ থাকলে তাদের যে অধিকারগুলো সেগুলো আরও সুনিশ্চিত হবে এবং সেই ক্ষেত্রে যে সরকারের একটা কিন্তু বিরাট ভূমিকা রয়েছে এবং এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্সপেকশন, যে শ্রম পরিদর্শন ব্যবস্থা দপ্তর, সেটা কিন্তু তাদের একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারা এটাকে এনশিওর করা। সুতরাং এই জায়গায় একটা কালেকটিভ অ্যাপ্রোচ দরকার এবং এই কালেকটিভ অ্যাপ্রোচটা যদি বিল্ড আপ করা যায় তাহলে হয়তো এই ক্ষেত্রগুলোতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আপনি যেটার কথা বললেন সেগুলোকে আমার মনে হয় যে ভালোভাবে সংলাপের মাধ্যমে প্রতিহত সমাধান করা সম্ভব। ওশি ফাউন্ডেশনের মাধ্যমে আর কি কার্যক্রম পরিচালিত হচ্ছে? ওশি ফাউন্ডেশন বেসিক্যালি এটা স্পেশালাইজড ফাউন্ডেশন যারা পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে কাজ করে এবং এটার 3টা লেয়ারে সাধারণত ওশি ফাউন্ডেশন কাজ করে। পলিসি স্ট্রিম এরিয়া, সেখানে হেলথ অ্যান্ড সেফটি পলিসি সহ
লেবার সেক্টরে যে গভর্নেন্স রিলেটেড যে সমস্ত ইস্যুসগুলো রয়েছে, লেবার ল সহ যে সমস্ত পলিসি এবং লিগ্যাল রিফর্ম সংক্রান্ত বিষয়গুলোতে তারা অ্যাডভোকেসি করে বা টেকনিক্যাল সার্ভিস প্রোভাইড করে, স্টেক হোল্ডারদের সামাজিক সংলাপের আয়োজন করে। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা বড় ইন্টারভেনশন এরিয়া হচ্ছে অ্যাক্সিডেন্ট মনিটরিং, সারা বাংলাদেশে কত দুর্ঘটনা ঘটছে কোন কোন সেক্টরে সেটাকে নিয়মিত মনিটর করা এবং রেকর্ডিং করা এবং সেগুলি নিয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রচার করা এবং তার মাধ্যমে সেক্টরের একটা ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করা যে ডাটা সার্ভিস প্রোভাইডের মাধ্যমে। এবং আমরা ট্রেনিং করি অনেক বেশি, সে প্রশিক্ষণের আয়োজন করি বিভিন্ন সেক্টরে এবং ইনফরমেশন প্রোভাইড করি এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এবং নেটওয়ার্কিং অ্যাকশনস, এগুলো মিলিয়ে আমরা বিভিন্ন সেক্টরেও কাজ করি। আমাদের গার্মেন্টস সেক্টর, লেদার, ট্যানারি, কনস্ট্রাকশন, শিপ ব্রেকিং, এই সমস্ত সেক্টরে আমাদের সেক্টরাল ক্যাপাসিটি বিল্ডিং সহ ওয়ার্কারদের অ্যাওয়ারনেস বিল্ডিং, সেন্সিটাইজেশন, এগুলো নিয়ে আমাদের কাজ হয় আর কি। আপনি জানতে চাই যে নির্বাহী পরিচালক হিসেবে এখানে কতদিন ধরে কর্মরত আছেন? আমি 2003 সালে ওশি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকে আমি নির্বাহী পরিচালক হিসেবে আছি এখানে এবং এই ফাউন্ডেশনের যাত্রার সময় থেকে এই আজ পর্যন্ত এই যে দীর্ঘ জার্নিতে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছি। যে স্বপ্নটা নিয়ে শুরু করা হয়েছিল সেটা এখন এত বছরে কতটুকু বাস্তবায়ন হওয়া গেছে এবং আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে? তো এটা তো সেফটি তো আর এবং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির যে ক্ষেত্রে আমরা কাজ করি, এটা একটা চ্যালেঞ্জিং এরিয়া এবং একদিনে আসলে ইমপ্রুভমেন্ট সার্বিকভাবে করা সম্ভব না এবং এটা ধাপে ধাপে একটা জার্নি। তো আমরা আমার মনে করি যে আমরা এই জার্নির আমাদের শুরুর থেকে এই জার্নির যেই অধ্যায়গুলো পার করেছি তার মাধ্যমে বাংলাদেশে আমরা অ্যাটলিস্ট ন্যাশনাল হেলথ অ্যান্ড সেফটি পলিসি তৈরি করার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছে এই ফাউন্ডেশন এবং শ্রম আইনের সংশোধনীগুলো প্রক্রিয়াগুলোতে বিভিন্ন লিগ্যাল রিফর্মগুলো কী হওয়া উচিত, হেলথ অ্যান্ড সেফটির প্রভিশনগুলো, সেগুলো নিয়ে আমাদের একটা কন্ট্রিবিউশন আছে। গভর্নমেন্টকে আমরা সেগুলো সাপোর্ট প্রোভাইড করেছি এবং এগুলো ট্রাইপার্টাইট প্রসেসের মাধ্যমে আলোচনার মাধ্যমে অনেকগুলো গৃহীত হয়েছে যা শ্রম আইনে সন্নিবেশিত হয়েছে। এবং আমাদের আরেকটা এনভায়রনমেন্টাল সেক্টরে একটা বড় কন্ট্রিবিউশন আছে। আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু এখন এবং কর্মস্থলে শ্রমিকদের বিভিন্ন ট্রানজিশন হচ্ছে, টেকনোলজিক্যাল ট্রানজিশন এবং এই ট্রানজিশন মানে অনেক শ্রমিকরা চাকরি হারাবে এবং নতুন নতুন আবার জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এই সেক্টরগুলোতে এবং অকুপেশনাল এনভায়রনমেন্টাল অকুপেশনাল হেলথ আছে অনেক ধরনের পরিবেশগত পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের তৈরি হচ্ছে এবং অনিশ্চয়তা, সামাজিক সোশ্যাল প্রোটেকশনের ঘাটতি হচ্ছে। তো এগুলো নিয়ে আমরা অ্যাডভোকেসি করার ফলে গত বছর আপনার বাংলাদেশের যে এনডিসি ন্যাশনাল ডিটারমাইন্ড ডকুমেন্ট, যে এনডিসি ডকুমেন্ট, তাদের জাস্ট ট্রানজিশন বা একটা চ্যাপ্টার সন্নিবেশিত করেছে এবং এই ক্ষেত্রে ওশি ফাউন্ডেশনের একটা বিরাট ভূমিকা রয়েছে এই জাস্ট ট্রানজিশনকে ইনক্লুড করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজ ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।